বৃষ্টি সবে থেমেছে। বৃষ্টির জন্য বেরোতে অনেকটাই দেরি হলো, না হলে নতুন বউকে নিয়ে এত রাতে রওনা দেওয়ার ইচ্ছা ছিল না অবিনাশের। জনা ছয়েক পালকি বাহক যত তাড়াতাড়ি সম্ভব গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করে চলেছে। বালুখালী গ্রামের সীমানা পার করে তালডাঙ্গার তালতলায় প্রবেশ করলো পালকি। এই জায়গাটা বেশ নিস্তব্ধ। রাতের দিকে ঝিঝি পোকার ডাক ছাড়া একটা শিয়ালের ডাকও শোনা যায় না। উমা অবিনাশের গা ঘেঁষে বসলো। অবিনাশ হেসে জিজ্ঞাসা করলো, কি হলো, ভয় পাচ্ছ? আসলে দিকটাতে অন্ধকার তো, তাই আমার একটু ভয় ভয় করছিল। আচ্ছা, এদিকে তুমি এসেছো এর আগে কোনোদিন? শুনেছি এই জায়গার তালের রস খুব বিখ্যাত। মুখ ঘোমটার আড়ালে না থাকলে অবিনাশ দেখতে পেত উমার মুখটা এই কথা শুনে কৃষ্ণ বর্ণ ধারণ করেছে। এই কথায় সে কোনো উত্তর দিল না, কারণ অতীতের ঘটনা জানাজানি হলে ওর বিবাহিত জীবন শুরু হওয়ার পূর্বেই শেষ হয়ে যাবে। এমন সময় হঠাৎ পালকি থেমে গেল। ওরা বুঝলো পালকি ধীরে ধীরে নিচে নামছে। অবিনাশের ভ্রুড়ু কুঁচকে গেল। সে গলা তুলে পালকি বাহকদের উদ্দেশ্যে বলে উঠল, কি হলো হে, তোমরা থামলে কেন? কিন্তু কোনো উত্তর নেই। অবিনাশ স্ত্রীকে বসতে বলে পালকির বাইরে বেরিয়ে এলো। কিন্তু এ কি আশ্চর্য ব্যাপার, বাইরে তো কেউই নেই। এদিকে উমার ভয়ে বুক শুকিয়ে যাচ্ছে। তখনই পালকির বাইরে থেকে অবিনাশের প্রবল চিৎকার শোনা গেল। সঙ্গে সঙ্গে উমা পালকির বাইরে মুখ বাড়ালো, আর যা দেখলো তাতে তার গা শিউরে উঠল। অবিনাশ চিত হয়ে পড়ে আছে। অবিনাশের প্রাণহীন দেহের বুকের বাঁ দিকে গাঁথা আছে একটা ছুরি। পালকি ঠিক সময় পৌঁছায়নি দেখে সকলে দল বেঁধে ওদের খুঁজতে বেরিয়েছে। তখনও ভোর হয়নি। হাতে মশাল নিয়ে তালডাঙ্গার তালতলায় প্রবেশ করতেই সেই নির্জন ছায়াময় স্থানে তাদের চোখে পড়ে এক ভয়াবহ দৃশ্য। অবিনাশের নিথর দেহ ছুরি গাঁথা অবস্থায় পড়ে আছে, আর উমার মৃত্যু দৃশ্য আরো ভয়ানক। উমার শরীরটা রয়েছে পালকির ভেতরে, কিন্তু মুন্ডুটা রয়েছে একটা তাল গাছের নিচে, যেন কেউ নিষ্ঠুরভাবে মাথাটা কেটে বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর সেই 6 জন পালকি বাহক, তাদের কোনো চিহ্নই নেই সেখানে, যেন তারা কর্পূরের মতো উধাও হয়ে গেছে। প্রত্যেকের মুখে মুখে তখন কেবল একটাই কথা, এই কাজ কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। গ্রামের মেঠো পথ ধরে রাতুল আর ভোলা মনের আনন্দে গুনগুন করে গান করতে করতে এগিয়ে চলেছে তালতলার দিকে। তালতলায় প্রবেশ করতেই ভোলা বলল, আরে রাতুল, রাতে কি আমাদের এই কাজ করার দরকার ছিল? সবার মতো তো আমরা সকালেও এই কাজ করতে পারতাম। কেন রে, তুইও ভূতের ভয় পাচ্ছিস নাকি? ভয় যদি পেতাম তাহলে কি এখানে আসতাম? আরে আরে, খেপে যাচ্ছিস কেন? আমি তো শুধু মজা করছিলাম। আচ্ছা ছাড় এসব, চল একটু বসে খাওয়া দাওয়া করা যাক। নে নে, চাটাইটা বিছিয়ে দে, তারপর তোকে একটা জিনিস দেবো। ভোলা চাটাই বিছিয়ে দিল গাছের নিচে। ওরা দুজনেই সেখানে বসলো। রাতুল হাতে ধরা হাঁড়িটা ভোলার দিকে এগিয়ে বলল, নে ঝটপট মেরে দে। ভোলা হাঁড়ি নিয়ে এক ঢোক খেয়ে বলল, তুই তাড়ি বানাস? রাতুল এক নিঃশ্বাসে তাড়ির হাঁড়িটা খালি করলো, তারপর বলল, হ্যাঁ, আমারও বাপও বানাতো। বুঝলি, বালুখালীর বাজারে একটা গোপন আড্ডা আছে, সেখানেও ভাবছি তাড়ি বেচে আসবো, 2 পয়সা বেশি আসবে এই আর কি। যা বলেছিস। দুজনেই নিস্তব্ধ তালবনে হু হু করে হেসে উঠল। এদিকে চাটাইয়ের ওপরে রাখা হাঁড়িটাও ফাঁকা হয়েছে। ব্যাস ব্যাস, অনেক গল্প গুজব হয়েছে, যা এবার হাঁড়িগুলো নামিয়ে নিয়ে আয়। হ্যাঁ, কেন?
আমি কেন? রোজ তো তুই হাঁড়ি নামিয়ে আনি, আমি তো বাজারে নিয়ে যাই। হ্যাঁ তাই তো বললাম, আজ আমি না, তুই তুই হাঁড়ি নামাবি। আর শোন, হাঁড়ি নিয়ে নামার সময় আস্তে আস্তে নামবি। হাঁড়ি নিয়ে বেশি নড়াচড়া করলে রস ফেনা হয়ে যাবে, বুঝলি? আগে তো কখনো উঠিসনি, তো একটু দেখে শুনে উঠিস। পড়ে গেলে, হাত পা ভাঙলে রোজকার মাথায় উঠবে। তুই নিজেকে কি ভাবিস? আজ আমি গাছে উঠে দেখিয়ে দেবো আমি পারি কিনা। ভোলা হলো রাতুলের চেলা। রাতুল যা বলে ওকে তো সেটাই করতে হয়, আর প্রত্যেকবারের মতো সেটাই করতে হচ্ছে। ভোলা আস্তে আস্তে হাঁড়িগুলো নামিয়ে আনলো। মোট 4টে হাঁড়ি দড়ি দিয়ে শক্ত করে বাঁধছিল রাতুল। তারপর একটু থেমে বলল, এই ভোলা, তুই একটু হাঁড়িগুলো বাঁধ, আমি একটু ঝাড় থেকে আসছি। হালকা হতে হবে, বুঝলি? আজ একটু বড্ড নেশা হয়ে গিয়েছে, তাড়িটা একটু বেশি মেরেছি কিনা। এই বলে রাতুল ঝোপঝাড় টপকে অন্ধকারে মিলিয়ে গেল। রাতুলের হাঁড়িগুলো দড়ি দিয়ে বাঁধার সময় ভোলার মনে হলো রাতুলের হাঁড়িগুলো একটু বেশি ভারী। এমন সময় ওর মাথায় একটা বদমাইশি বুদ্ধি খেলে গেল। রাতুলকে সরাসরি জব্দ করার সাহস ওর নেই, তাই রাতুলের হাঁড়ি থেকে একটু রস চুরি করে নিজের হাঁড়িতে ঢেলে নেবার লোভ সে সামলাতে পারল না। ভোলা ঝোপঝাড়গুলোর দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করে দেখল রাতুল এখনো আসছে না। সে চুপি চুপি রাতুলের হাঁড়িটা তুলতেই বিদ্যুতের এক ঝলকে হঠাৎ তার চোখ আটকে গেল রসের হাঁড়ির ভেতরে। রসের মধ্যে কি যেন নড়ছে। ভোলা হাঁড়ির ভিতরে হাত ঝুঁকিয়ে সেই জিনিসগুলোকে তুলে এনে দেখলো এক মুঠো চুল। ভোলার চোখ বড় বড় হয়ে গেল। চুল! এত চুল কোথা থেকে এলো? এত বড় চুল নিশ্চয়ই কোনো মেয়ে মানুষেরই হবে, কিন্তু সেটা হাঁড়িতে এলো কি করে? হাঁড়ি তো আর মাটিতে ছিল না, ছিল গাছের ওপরে। চুল ধরে টানতে কিছু একটা যেন হাড়ির মুখে আটকে গেল। ভোলা একটু জোর দিয়ে টানতেই ওর হাতে উঠে এলো লম্বা চুল বিশিষ্ট একটা মেয়ে মানুষের কাটা বাঁধা। ভোলার শরীর ঠান্ডা হয়ে গেল। বিদ্যুতের ঝলকানিতে মেয়ে মানুষের আস্ত মুখটা চকচক করে ফুটে উঠল। ভোলা সেই মেয়েটির মুখ চিনতে পারল। ঠিক তখনই মেয়েটি চোখ খুলে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো ভোলার দিকে। ভোলা মাথাটা ছুঁড়ে ফেলে দিয়ে তীব্র আর্তনাদ করে ছুটতে শুরু করলো। কিন্তু মেয়েটির কাটা মুন্ডু থেকে লম্বা লম্বা পিচ্ছিল কালো চুল সাপের মতো এগিয়ে গেল ভোলার পায়ের দিকে। দড়ির মতো করে তার ডান পা জড়িয়ে ধরল। ভোলা মুখ থুবড়ে পড়লো মাটিতে। পা থেকে ছাড়াতে চেষ্টা করলো চুলগুলো, কিন্তু সেই চুল জীবন্ত হয়ে আষ্টপিষ্টে জড়িয়ে ধরল ভোলার গোটা শরীর। তারপর ভোলার মুখ থেকে বেরিয়ে এলো মরণ চিৎকার। রাতুলের বুকের ভিতরে হালকা একটা ঠান্ডা কাঁপুনি বয়ে গেল। এই সুর, এই কণ্ঠস্বর রাতুল কোথাও যেন একটা শুনেছে, কিন্তু কোথায় সেই স্বর শুনেছে সেটা মনে করতে পারল না। আর দেরি না করে রাতুল ছুটে গেল সেই দিকে যেখানে ভোলা রসের হাঁড়িগুলো নিয়ে বসে আছে। এই ভোলা, চল বাপ, এবার ঘরে যাই। কিরে, কোথায় গেলি? এ কি, এখানে তো কেউ নেই, চাটাই পুরো ফাঁকা, আর হাঁড়িগুলোও নেই। সারা ভিতর ডিম একখানা, নিজের হাঁড়িগুলো নিয়ে আমায় ফেলে পালিয়েছে। এই ভোলা, এত রাতে কোন মেয়ে এই জঙ্গলে এসে গান গাইবে? ভূতের উপদ্রব যে এখানে নেই তা রাতুল ভালোভাবেই জানে।
কিন্তু এত চেনা চেনা লাগছে কেন সুরটা? হঠাৎ রাতুলের স্মৃতির পর্দার মধ্যে দিয়ে একটা হাসি মুখ ভেসে উঠল, যে এই সুরটা একমাত্র রাতুলের জন্যই গাইত। রাতুল থমকে দাঁড়িয়ে অস্ফুটে বলে উঠল, উমা, কিন্তু উমা তো মাসখানেক আগেই। আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। বাবা মার পছন্দের ছেলের সাথে আমি কিছুতেই বিয়ে করবো না। তুমি আমাকে নিয়ে চলো রাতুল, আমি তোমার সাথে যেতে চাই। উমা, তুমি একটু বোঝার চেষ্টা করো। তোমার মা বাবা তোমায় ভালোবাসেন, তিনারা তোমার ভালো চান। আর এই রস বিক্রি করে কিভাবে তোমাকে ভালো রাখবো বলো? আমার সেই ক্ষমতা নেই যে তোমায় দুবেলা ভালো খাওয়াবো। তাই তুমি বাড়ির পছন্দ করা ছেলেকেই বিয়ে করো মা, দেখবে তুমি অনেক খুশি হবে। না রাতুল, বিশ্বাস করো, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। চলো না, চলো না, আমরা দুজন কোথাও চলে যাই। বেশ কয়েকটা দিন কেটে গেল। এখন উমার বাড়িতে বিয়ের তোড়জোড় শুরু হয়েছে। পুরো বাড়ি মেতে উঠেছে বিয়ের আয়োজনে। কিন্তু উমার মনে নেমে এসেছে দুঃখের কালো ছায়া। কারণ রাতুলকে যে সে বড্ড ভালোবাসে, তাকে ছাড়া জীবনটা কেমন যেন শূন্য মনে হয়। ভালোবাসার মানুষকে ছেড়ে অন্য একজনকে নিজের করে নেওয়া, এটা উমা কিছুতেই মেনে নিতে পারছে না। রাত তখন 11টা, বাড়ি পুরো নিস্তব্ধ। উমা তার বিয়ের কিছু গয়না সাথে নিয়ে নিঃশব্দে বাইরে বেরিয়ে গেল। সে সিদ্ধান্ত নিয়েছে কালকেই সে মন্দিরে গিয়ে রাতুলকে বিয়ে করবে। রাতুল, এই তারই বিচার কতদিন চলে বলতো? আর কটা দিন রে ভোলা, তারপর আমিও বড় লোক হয়ে যাব। শহরে গিয়ে অনেক ব্যবসা করব। আমার সুন্দরী আমার জন্য অনেক টাকা আনবে। সুন্দরী? সুন্দরী কে? ওই উমার কথা বলছিস? শালা, তুই তারই কে স্বপ্ন দেখছিস? কাল উমার বিয়ে, ও বিয়ে করে পরের বাড়ি চলে যাবে, আর তুই শালা দেবদাসে ঘুরে বেড়াবি। ও যেখানে ইচ্ছে যাক, আমার তাতে কোনো কিছু যায় আসে না। ওই মেয়ে মানুষকে আমি ভালোবাসি না রে। শুধু একবার সোনার গয়নাগুলো হাতে পেয়ে গেলে ওকে আমি গিয়ে শহরে বেচে দিয়ে আসবো। রাতুলের মুখের ভাষা শুনে হতচকিত হয়ে দাঁড়িয়ে থাকলো উমা। এটা সে কি করতে যাচ্ছিল? যে মানুষটা তাকে ভালোই বাসে না, তার জন্য কিনা? ছে ছে, এই কথা ভাবতেই তার নিজের ওপর ঘেন্না এলো। কিন্তু আর না, এক মুহূর্ত আর এখানে দাঁড়িয়ে থাকা যাবে না। সে সিদ্ধান্ত নিল বাবার দেখা ছেলেকেই সে বিয়ে করবে। ঠিক তখনই উমার পা লেগে বারান্দায় রাখা খালি কলসিটা পড়ে গেল। আওয়াজটা শুনে রাতুল আর ভোলা সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে এসে দেখে সেখানে উমা দাঁড়িয়ে আছে। উমা, উমা, তুমি আমার ভুল ভাবছো। বিশ্বাস করো, আমি তোমায় অনেক ভালোবাসি। ছি রাতুল, ছি, আমি তোমাকে সব থেকে বেশি ভালোবেসেছিলাম। এমনকি তোমার জন্য আমার বাবা মাকে আমি দুঃখ দিয়েছি। ছি 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 ছি, তুমি এতটা নীচ। আজ যদি আমি এখানে না আসতাম, তাহলে তোমার ভেতরে থাকা এই শয়তানি চেহারাটা আমি কখনো দেখতে পেতাম না। আমার প্রাণ থাকতে আমি কখনো তোমাকে বিয়ে করব না। আর আমার বাবা মায়ের পছন্দ করা ছেলের সাথে আমি বিয়ে করব। এখান থেকে যেতে দিলে তবে তো তুমি বিয়ে করবে। শয়তান, ছাড়, ছাড় আমাকে, ছাড় বলছি, আমি তোকে শেষ করে ফেলবো, ছাড় আমাকে। সাথে সাথেই উমা দেওয়ালে দান করানো লোহার রডটা তুলে সজোরে আঘাত করলো রাতুলের মাথায়। আঘাতের চাপ সহ্য করতে না পেরে রাতুল সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। চোখের সামনে এই সমস্ত ঘটনা দেখে ভোলা নিজের প্রাণ বাঁচাতে সেখান থেকে পালিয়ে যায়। উমা তার বাবার পছন্দের পাত্রকেই বিয়ে করলো।
কিন্তু রাতুলের মনে প্রতিশোধের স্পৃহা তখনও নেভেনি। বিয়ের পরের দিন শ্বশুরবাড়ি যাওয়ার জন্য যখন উমা আর অবিনাশ পালকি করে রওনা দেয়, ঠিক তখনই সুযোগ বুঝে অবিনাশের বুকের মধ্যে ছুরি গেঁথে দেয় রাতুল, আর উমাকে পালকি থেকে বের করে ওর গলা কেটে আলাদা করে ফেলে মাথাটাকে। আর ওই 6 জন পালকি বাহককে রাতুল আগে থেকেই হাত করে রেখেছিল। হঠাৎ বিস্ফারিত দৃষ্টিতে রাতুল দেখল দূরের একটা তাল গাছের পিছন থেকে এক ছায়ামূর্তি ধীরে ধীরে বেরিয়ে আসছে। তাকে স্পষ্ট দেখা না গেলেও রাতুল নিশ্চিত সেই উমা। ঠিক তখনই রাতুলের পায়ের কাছে গোল মতো কিছু একটা গড়িয়ে এলো। রাতুল নিচু হয়ে সেই গোল বস্তুটি তুলে নিতেই সঙ্গে সঙ্গে এক ভয়ঙ্কর ছায়ামূর্তি ঝাঁপিয়ে পড়ল রাতুলের পিঠে। প্রাণ বাঁচানোর জন্য রাতুল ছটফট করছে, হাতে ধরা মাথাটা যেন আঠার মতো লেগে আছে। কিছুতেই রাতুল হাত থেকে সেটা ফেলে দিতে পারছে না। পরদিন সকালে গ্রামের লোকজন দেখল তালতলার পরপর 2টো গাছে রাতুল আর ভোলার ঝুলন্ত মৃতদেহ। ওদের গলায় বাঁধা লম্বা চুলের ফাঁস, চোখ দুটো খোলা, জিভ বেরিয়ে মুখ অব্দি নেমে এসেছে। মুখে ভয়াবহ আতঙ্কের ছাপ। সেটা স্পষ্ট করে দিচ্ছে ওদের মৃত্যু কোনো মানুষের দ্বারাই ঘটেনি,